সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে তোমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ করলে। আমরা জানি যে আগামী সোমবার এবং বৃহস্পতিবার তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিত প্রথম এবং দ্বিতীয় পত্রের পরীক্ষা। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, তোমাদের সামনে আজ উপস্থিত হয়েছি আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে। উচ্চতর গণিত প্রথম পত্র নিশ্চয়ই তোমরা পরীক্ষা শুরুর পূর্বে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর পূর্বে তোমরা পড়েছ এবং ইতিমধ্যে এর প্রস্তুতি নিয়ে তোমরা চিন্তায়ও আছো কিছুটা। তো আমরা আজকে চেষ্টা করব যে আজকে কিছুটা হলো তোমাদেরকে সাহায্য করা, কিভাবে এই উচ্চতর গণিত প্রথম পত্রের পরীক্ষায় ভালো করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সাথে আজকে হাজির হয়েছি এবং কথা বলবো। তোমরা জানো যে উচ্চতর গণিত প্রথম পত্র এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্র এই দুটি পরীক্ষাতেই আমাদের প্রতিটি পরীক্ষাতে শুরুতেই তোমার মান বন্টন সম্পর্কে তোমরা জানো যে উচ্চতর গণিত প্রথম পত্রের আমাদের টোটাল 100 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষার আমরা জানি যে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা। উচ্চতর গণিত প্রথম পত্রের সৃজনশীল এই অংশে আমরা জানি আমাদের নাম্বার আছে 50 এবং অর্থাৎ সিকিউতে তোমার 50 মার্কস রয়েছে আমরা জানি, এবং এমসিকিউতে রয়েছে 25 এবং প্র্যাকটিক্যালে আছে আমাদের আরও 25। এই টোটাল 100 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে আমাদের শনিবার এবং এটির পরের থেকে কালকের দিনটি আমাদের সামনে আছে এবং কীভাবে আমরা এই অধ্যায়গুলোর আমরা প্রস্তুতি গ্রহণ করলে পরীক্ষা ভালো হতে পারে আমরা সেই বিষয়েই আলোকপাত করতে যাচ্ছি। আমাদের এই উচ্চতর গণিত প্রথম পত্রে তোমরা জানো যে আমাদের 10টি অধ্যায় রয়েছে। এই 10টি অধ্যায়ের যে বিষয়টি আমাদের সবার আগে জানা দরকার যে এই 10টি অধ্যায় দুটি ভাগে বিভক্ত আছে সৃজনশীলে। এই দুটি ভাগে বিভক্তের অর্থাৎ একটা হলো ক বিভাগ অর্থাৎ গ্রুপ এ, আর একটা হলো গ্রুপ বি। এই গ্রুপ এর যে অধ্যায়গুলো আমাদের রয়েছে আমরা সেটি জানি। গ্রুপের অধ্যায়গুলো রয়েছে আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা, বৃত্ত, বিন্যাস ও সমাবেশ এবং ফাংশন ও তাদের লেখচিত্র। এই গ্রুপ এ থেকে এবং গ্রুপ বিতে রয়েছে আমাদের আরও 4টি অধ্যায়। তোমরা জানো যে ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত ত্রিকোণমিতিক কোণের অনুপাত, অন্তরীকরণ এবং যুগজীকরণ। এই টোটাল 10টি অধ্যায় আমাদের উচ্চতর গণিত প্রথম পত্রে আছে। আমরা প্রথমেই গ্রুপ এতে যেই 6টি অধ্যায় রয়েছে ক বিভাগে আমরা সেটি নিয়ে আলোচনা করব। সেই আলোচনা করার পূর্বে আরেকটি বিষয়ে তোমাদেরকে আমরা স্পষ্ট করে বলতে চাই, পুনরায় মনে করিয়ে দিতে চাই আমার সুপ্রিয় ছাত্রছাত্রীদেরকে যে তোমরা জানো যে এই সৃজনশীলে যে দুটি গ্রুপ আছে, দুটি গ্রুপ থেকে টোটাল কোশ্চেন থাকবে 8টি। ক গ্রুপ থেকে অর্থাৎ গ্রুপ এ থেকে 4টি, আমার সামনে যেই অর্থাৎ এখানে যে 6টি অধ্যায় আছে 6টি অধ্যায় থেকে থাকবে 4টি, আর পরবর্তী যে 4টি অধ্যায় আছে সেই 4টি অধ্যায় থেকে থাকবে আরও 4টি। টোটাল 8টি সৃজনশীল কোশ্চেন থাকবে। তোমাকে আনসার করতে হবে 5টি কোশ্চেনের, প্রতিটি কোশ্চেনের মান 10 করে, 5 10 50। এখানে একটি তোমাকে শর্ত আরোপ করে দেয় যে এই ক গ্রুপ এবং খ গ্রুপের কোনো গ্রুপ থেকে 3টার বেশি উত্তর দেওয়া যাবে না। অর্থাৎ আমি যদি এই এ গ্রুপ থেকে 3টা উত্তর দিই তাহলে আমাকে বি গ্রুপ থেকে দিতে হবে 2টা, অথবা এ গ্রুপ থেকে 2টি দিলে বি গ্রুপ থেকে দিতে হবে 3টা। এই টোটাল 5টি কোশ্চেনের উত্তর আমাদেরকে পরীক্ষার হলে দিতে হবে। এখন অনেক ছাত্র আছে মাঝে মাঝে আমরা ভুল করে ফেলি। ভুলটা এরকম যে আমার ক গ্রুপ থেকে কোশ্চেন আমার বেশি কমন পড়েছে, সুতরাং আমি ক গ্রুপ থেকে 4টি কোশ্চেনের উত্তর আমি দিই আর খ গ্রুপ থেকে 1টি কোশ্চেনের উত্তর দিই। হয়তো তোমরা অনেক সময় ভাবো যে আমাদের যে শিক্ষক খাতা দেখবেন স্যার হয়তো লক্ষ্য করবেন না, কিন্তু না, এটি কিন্তু শিক্ষকের চোখে অবশ্যই পড়বে যে তুমি ক গ্রুপ থেকে 1টি প্রশ্নের উত্তর বেশি দিয়েছ। সেক্ষেত্রে কিন্তু তোমার ক গ্রুপের যে প্রশ্নটি তুমি সর্বশেষ
আনসার করবে এটি কিন্তু তোমার বাদ যাবে। সুতরাং এই বিষয়ের প্রতি তুমি লক্ষ্য রাখবে যে আমাদের দুইটা গ্রুপকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। আমাদের এই ক গ্রুপে যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায় থেকে আমাদের সৃজনশীল কী ধরনের প্রশ্ন হতে পারে এই সম্পর্কে তোমাদের যথেষ্ট আইডিয়া আছে। তবে আমরা চেষ্টা করব আজকের এই ক্লাসে তোমাদেরকে আরেকটু বেশি ধারণা দেওয়ার জন্য, যাতে তোমাদের অতীতের আইডিয়া এবং আজকের আইডিয়া মিলে সামনে যে আমাদের যে পরীক্ষাটি আছে, অর্থাৎ আগামী সোমবার যে উচ্চতর গণিত প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, উচ্চতর গণিত প্রথম পত্র, সেই পরীক্ষাটি যেন ভালো হয়। আমাদের এই সৃজনশীলের অঙ্কের একটা বিষয় আমাদেরকে আরেকটু ক্লিয়ার করা দরকার। অনেকের কাছে এই প্রশ্নটি থেকে যায়, স্যার এই যে এখানে আমাদের 6টি অধ্যায় যে রয়েছে, এখানে প্রতিটি অধ্যায় থেকে কি কোশ্চেন হবে কি না, কিংবা একটা চ্যাপ্টার থেকে একটি পূর্ণ কোশ্চেন হবে কি না। না, এখানে আমাদের ইনস্ট্রাকশনে বলা আছে স্পষ্টত একটি অধ্যায় থেকে একটি পুরো কোশ্চেন হতেও পারে, আবার এমনও হতে পারে যে ক গ্রুপ অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়কের সাথে ভেক্টরের সংশ্লিষ্টতা থাকতে পারে। আমরা জানি যে একটি কোশ্চেনের যে 3টা অংশ ক, খ এবং গ উচ্চতর গণিতে, সেখানে এমন হতে পারে যে ক গ্রুপের কর যে অংশটি সেটি ভেক্টর থেকে দেওয়া হলো, আর খর যে অংশটি খ এবং গ সেটি তোমাকে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে দেওয়া হলো। সেক্ষেত্রে আমরা জানি যে উদ্দীপক, যে উচ্চতর গণিতের যে উদ্দীপকটি থাকবে, সেই উদ্দীপককে কেন্দ্র করে খ এবং গ প্রশ্নের অ্যান্সার করতে হবে। কিন্তু জ্ঞানমূলক কোশ্চেন যেটি আছে সেটি তোমরা জানো সুপ্রিয় ছাত্ররা, যে সেটা কিন্তু আমাকে উদ্দীপক থেকে না হলেও চলবে। সেটা যে উদ্দীপক থেকে সেই কোশ্চেনটি হতেই হবে এমন কোনো কথা নেই, সেটি অন্য সাইড থেকে কোশ্চেনটি হতে পারে। এই নিয়মটি তোমরা অবশ্যই জানো। সেক্ষেত্রে এই জায়গাটিতে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে যে না, যে কোনো একজন ছাত্রের আমি মনে করি যে তোমাকে ভালো করতে হলে, তোমাকে এখানে যদি পূর্ণ মার্কস তোমাকে পেতে হয়, তাহলে অবশ্যই তোমাকে এই 6টি অধ্যায় যে রয়েছে গ্রুপে, এই 6টি অধ্যায় তোমাকে টাচ করতে হবে। প্রথমেই আমরা একটা আলোচনায় যাব যে গ্রুপ এর যে প্রথম যেই অধ্যায়টি রয়েছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এবং আমি বিশ্বাস করি আমাদের ছাত্ররা সবসময় তারা এই ম্যাট্রিক্স যে অধ্যায়টি আছে, নির্ণায়ক যে অধ্যায়টি আছে, বিশেষ করে ম্যাট্রিক্সের অংশটুকু কিন্তু তোমরা খুব এনজয় করো। এটি সবাই মনে করে যে না, ম্যাট্রিক্স থেকে একটি কোশ্চেন আসলে আমরা সবাই পারবো। কিন্তু এর সাথে আবার নির্ণায়কটা আছে। নির্ণায়কটা আমাদের অনেকের কাছে একটু মনে হয় না, এটি একটু কঠিন, ম্যাট্রিক্স থেকে কোশ্চেনটি আসতে ভালো হয়। তবে একটু মনে রাখতে হবে যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক উভয়টা মিলেই কোশ্চেন হতে পারে। এখন এখানে একটা বিষয়, যে ম্যাট্রিক্সের যে বিষয়গুলো রয়েছে, ম্যাট্রিক্সের যে অধ্যায়টিকে তোমাকে একটা পূর্ণ সৃজনশীল পেতে হলে, কিংবা এখানে আমরা যে এমসিকিউ আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, সেটি ভালো করতে হলে আমাদের কোন কোন পয়েন্টগুলোকে আমরা বেশি করে এই আগামী একদিনে, আমাদের সামনে একদিন সময় আছে মাঝখানে, আমরা একটু বেশি করে রিভিশন দিব, সেই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। আমরা ম্যাট্রিক্সের, তোমরা জানো যে ম্যাট্রিক্সের অনেকগুলো সংজ্ঞা আছে, এবং এই সংজ্ঞাগুলোকে কেন্দ্র করে কিন্তু ম্যাট্রিক্সের তোমার অনেক সময় আমরা জানি যে এমসিকিউ কোশ্চেন হয়। যেমন তুমি মনে করো তোমার এখানে অনেক ধরনের সংজ্ঞা রয়েছে, যে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, এই ধরনের অনেক ম্যাট্রিক্স কিন্তু আমাদের আছে। তা আমি বলবো যে তোমরা এই সংজ্ঞাগুলোকে প্রথমেই, তোমার যে সংজ্ঞাগুলোকে তুমি অতীত পড়েছো এবং পরীক্ষাকে সামনে রেখে তোমার এই সংজ্ঞাগুলোকে আবার তোমরা রিভিশন দিবে। এই সংজ্ঞা যেমন একদিকে তোমার এমসিকিউর জন্য তোমার ইম্পর্টেন্ট, সেখানে তোমার পরীক্ষা আসতে পারে। কী ধরনের আসতে পারে, যেমন তোমাকে বলা হয়েছে যে নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তোমাকে বলা হলো একটি কোশ্চেনে, তাহলে এখন 4টা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে ওই যে 4টি ম্যাট্রিক্স তোমার দেওয়া থাকবে, 4টে ম্যাট্রিক্সের সম্পর্কে তোমাকে জ্ঞান লাভ করতে হবে। তাহলে ওখান থেকে তো তুমি ব্যতিক্রমী ম্যাট্রিক্সকে আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে এই প্রথম কাজ হলো ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো পড়া। সংজ্ঞাগুলো পড়ে এটি যেমন তোমার এমসিকিউতে প্রয়োজন হবে, ঠিক একইভাবে সিকিউতেও তোমার এই ম্যাট্রিক্সের সংজ্ঞা তোমার লাগবে। দ্বিতীয়ত, এই ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো পড়ার পরে আমরা যেটা করে থাকি সাধারণত, ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি, সেটা হলো ম্যাট্রিক্সের আমরা গুণ, ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে, আমরা সেই বিষয়টি নিয়ে আমরা অঙ্ক সাধারণত করে থাকি। তবে এই গুণটিকে তোমাকে ভালো মতো করতে হবে, কারণ ম্যাট্রিক্স মানেই হলো ম্যাট্রিক্সের গুণ এখানে আসবেই পরীক্ষায়। যেখানে তুমি যাও ম্যাট্রিক্সের প্রশ্ন আসলে ম্যাট্রিক্সের গুণ আসবে। এই গুণের পরে আসে সেটি হলো যে ম্যাট্রিক্সে আরেকটি কোশ্চেন আছে। তোমরা জানো যে বিপরীত ম্যাট্রিক্স, তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বলা হবে
এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। সাধারণত আমি একটি এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাই যে ম্যাট্রিক্সের আসলে কী ধরনের কোশ্চেন তোমাকে ম্যাট্রিক্সে হতে পারে। তুমি ধরে নাও যে আমাদের এখানে একটি উদ্দীপকে তোমাকে বলা হলো যে এই একটি ম্যাট্রিক্স 2 3 4 5 0 2 3 9 এটা একটি ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, এর একটি উদ্দীপক। এখন এই ম্যাট্রিক্সটাকে এই উদ্দীপকটাকে কেন্দ্র করে আমাদের কী ধরনের প্রশ্ন তোমাকে এখানে পরীক্ষায় হতে পারে। এক, কতে তোমাকে বলা একটি আমরা জানি যে এটি জ্ঞানমূলক কোশ্চেন তোমার হবে, সেখানে এই জ্ঞানমূলক কোশ্চেনটি আমাদের এই উদ্দীপককে কেন্দ্র করে হতে পারে, অথবা এটিকে আমাকে অন্য জায়গা থেকে কোশ্চেনটি হতে পারে। তোমাকে বলা হতে পারে যে সমঘাতী ম্যাট্রিক্স ব্যাখ্যা করো, কিংবা প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো। যেমন মনে করো এখানে কথা তোমাকে বলা হলো প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো, প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো, কতে তোমাকে বলা হলো। খতে তোমাকে আরেকটি কোশ্চেনে বলা হলো যে এখানে a² প্লাস 3a মাইনাস 5i এত নির্ণয় করো। এখানে আই মানে হলো অভেদ ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। গতে তোমাকে বলা হলো এ ইনভার্স নির্ণয় করো। তাহলে এই যে ম্যাট্রিক্সটি একটি উদ্দীপক দেওয়া হলো, প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো, এত নির্ণয় করো এবং এ ইনভার্স নির্ণয় করো। তাহলে এখন আমরা শুরুতে যেটি করতে চাই সেটি কি করতে চাই, যে আমাদের ক অংশে আমরা অ্যান্সার করতে চাই প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো। যখন তোমাকে এই ধরনের একটি কোশ্চেন তোমাকে পরীক্ষা আসবে যে প্রতিসম ম্যাট্রিক্স ব্যাখ্যা করো, তুমি তার অ্যান্সারটা কীভাবে দিবে। এই অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ছাত্রছাত্রীরা সঠিকভাবে এই অ্যান্সারটি খাতায় উপস্থাপন করতে পারে না। তাহলে এটার মানে কারেক্ট ফর্ম হলো যে তুমি প্রথমে প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা দিবা, সংজ্ঞা দিয়ে তার একটি উদাহরণ দিবে, এক্সাম্পল দিয়ে বলবে ইহা একটি প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে তোমাকে যখন বলা হলো a² প্লাস 3a মাইনাস 5i নির্ণয় করো, তখন তুমি কি করবে। এখন আমরা একটা বলি যে একটা সৃজনশীল কোশ্চেনে সাধারণত তোমার 4টি অংশ থাকে, প্রতিটা অংশের জন্য আমরা 1 নম্বর করে বরাদ্দ দিয়ে থাকি। সুতরাং সৃজনশীল উত্তর দেওয়ার সময় আমরা সর্বদা আমরা ছাত্রছাত্রীদেরকে বলে থাকি যে তোমরা পার্ট বাই পার্ট এটিকে অ্যান্সার করবে। যেমন তুমি লক্ষ্য করো এখানে a² প্লাস 3a মাইনাস 5i তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি প্রথম যে কাজটি করব সেটা হলো শুরুতে আমি a² নির্ণয় করব। একজন ছাত্র যদি পুরো এই অঙ্কটিকে তিনি খ অংশ নাও করতে পারেন, শুধু যদি সে এই a² নির্ণয় করতে পারেন, তাহলে কিন্তু সে পরীক্ষায় 1 নম্বর পেয়ে যাবেন। সুতরাং আমরা অনেক সময় ভাবি যে একটা সৃজনশীল অ্যান্সার দেওয়ার পরে যে বন্ধুবান্ধবের সাথে আমরা কোশ্চেনটিকে মিলিয়ে দেখি, উত্তরটিকে মিলিয়ে দেখি, যে শেষ অবস্থায় যে শেষ অংশে গিয়ে অনেকের সাথে কিন্তু দেখা যায় যে উত্তর মিলে নেই। কিন্তু তোমরা এখানে মোটেই চিন্তিত হবে না। তুমি a² যদি নির্ণয় করতে পারো, তুমি তার জন্য তুমি 1 নম্বর পাবে। পরবর্তীতে তুমি 3a বের করার জন্য আরও 1 নম্বর তুমি পাবে। তারপরে 5i নির্ণয় করার জন্য এখানে তুমি আরও 1 নম্বর পাবে। এই 3 সর্বোপরি তুমি যখন a² প্লাস 3a প্লাস মাইনাস 5i যোগ করবে, তার জন্য আরও 1 নম্বর পাবে। তাহলে এই 4টি পয়েন্টের জন্য তুমি 4 নম্বর পাওয়ার যোগ্যতা অর্জন করবে। এখন আমরা অনেক ক্ষেত্রেই অনেক সময় ছাত্রছাত্রীরা আমরা দেখি যে লাস্টের অংশটি ঠিক মতো মিলে নেই, তাই আমাদের মাথা খারাপ হয়ে যায়। না, তুমি এখানে মোটেই তুমি ঘাবড়াবে না, কারণ আমাকে উপরের অংশগুলো ঠিক থাকলেও সেখানে সৃজনশীলে কিন্তু আমাদের নম্বর পাওয়া যাবে। এই জায়গাটিতে তো মনে রাখবে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটি বড় ধরনের ভুল ছাত্রছাত্রীরা করে, সেটা হলো এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্সটি আছে। এখন আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স বিষয়টি হলো এইরকম যে আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমার আমরা যখন লিখি যে 0 1, এটা একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি 3x3 ম্যাট্রিক্স, তার 3টা সারি এবং 3টি কলাম আছে। এখন অনেক ছাত্রের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি সে এখানে কি করে যে এই জায়গাটা আইটা কি সে 3x3 ম্যাট্রিক্স লিখবে না 2x2 ম্যাট্রিক্স লিখবে, এটা নিয়ে সে কনফিউশনে পড়ে যায়। দেখা গেল সে পরীক্ষার হলে
সে 2/2 ম্যাট্রিক্স দিয়ে রাখে। কারণ পরীক্ষার কোশ্চেনে কিন্তু সর্বদা আমরা এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটার দিয়ে দিই না, তখন কিন্তু তোমরা অনেক সময় একটা সমস্যায় পড়ে যাও। তাহলে এখানে যে কাজটি তোমাকে করতে হবে যে এইটা 3/3 হবে না 2/2 হবে তা আইডেন্টিফাই করার জন্য আমার যে উদ্দীপকটি দেওয়া আছে, যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটি কীরকম, সেই ম্যাট্রিক্সটি আমাদের দেওয়া আছে 3/3 ম্যাট্রিক্স। সুতরাং এটিও আমাদের 3/3 ম্যাট্রিক্স হবে। এখানে 2/2 ম্যাট্রিক্স করলে কিন্তু এখানে অঙ্ক মিলবে না। সুতরাং এই বিষয়টি তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে ছাত্ররা আমরা বোর্ড পরীক্ষার খাতায় আমরা বারবার দেখি একজন ছাত্র সব কিছু ঠিক করছে, কিন্তু সর্বশেষ এসে সে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতে গিয়ে যেখানে সে 2/2 হবে সেখানে সে 3/3 লিখতেছে, যেখানে সে 3/3 হবে সেখানে 2/2 লেখে। এই মারাত্মক ভুলটি থেকে তোমাকে বিরত থাকতে হবে। তার তুমি মনে রাখবি যে একটা ম্যাট্রিক্স যখন তোমাকে দেওয়া থাকবে উদ্দীপক হিসেবে, তুমি পার্ট বাই পার্ট অ্যান্সার করবে। প্রথমে তুমি A² বের করবে, এরপরে তুমি 3i বের করবে, এরপরে 5i বের করবে, অতঃপর তুমি যোগ বিয়োগের কাজ করবে। এখন একসাথে করতে গিয়ে তুমি যদি দেখা যায় যে পুরো জিনিসটাই তোমার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জায়গাটা মনে রাখবে। এরপরে ম্যাট্রিক্স থেকে কিন্তু তোমরা সকলেই জানো যে আমরা এই কলেজগুলোতে যখন তোমরা পরীক্ষা দিয়েছ, শিক্ষকের কাছে যখন পড়েছো, তখন কিন্তু সর্বদা একটি কথা কিন্তু আমরা সবসময় ছাত্রদেরকে বলি যে ম্যাট্রিক্স যদি পরীক্ষায় আসে তাহলে বিপরীত ম্যাট্রিক্স পরীক্ষায় আসবে, ইনভার্স ম্যাট্রিক্স পরীক্ষায় আসবে। এই জায়গাটি কিন্তু তোমরা মনে রাখবা। এখানে ম্যাট্রিক্সের বলা হয়েছে যে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়টি সেটা হলো আমরা সবসময় একটা জিনিস চাই, তোমরা মনে রাখবে যে কোনো অধ্যায়তে যখন কোনো প্রবলেম আমরা সলভ করতে চাই, অর্থাৎ কোনো অঙ্ক করতে যাই, সেই অঙ্কের যদি কোনো গাণিতিক সূত্র থাকে, অর্থাৎ গাণিতিক ওয়ার্কিং ফর্মুলা থাকে, সবার আগে তুমি যেই কাজটি করবে সেটা হলো ওয়ার্কিং ফর্মুলাটাকে আগে লিখে নেবে। আমাদের স্পষ্টত ইনস্ট্রাকশনে বলা আছে যে একজন ছাত্র যখন কোনো একটি গাণিতিক প্রবলেম সলভ করতে যাবে তখন সে যদি ওয়ার্কিং ফর্মুলাটা লিখে রাখে, প্রথমেই লেখে ওর জন্যই তোমার 1 নম্বর বরাদ্দ দেওয়া আছে। তোমার পুরো অঙ্কটি হলো না, কিন্তু ওয়ার্কিং ফর্মুলা তুমি ঠিক মতো লিখেছো, তোমাকে 1 নম্বর দেবে। তাই এই যে ইনভার্স ম্যাট্রিক্স যখন তুমি বের করবে তখন কিন্তু আমরা শুরুতেই যে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, এই জিনিসটা তুমি আগে লিখবে। এটি লিখতে পারলেই কিন্তু তুমি 1 নম্বর পরীক্ষা অর্জন করে ফেলবে। এরপরে সামনের দিকে তুমি আগাবে। এই ইনভার্স তোমাকে বের করার পরে তুমি যে কাজটি সেকেন্ড করবে সেটা হলো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তুমি বের করবে। এখন এখানে একটি কমন ভুল কিন্তু আমাদের এই প্রিয় ছাত্রছাত্রীরা করে থাকে, তোমরা সাধারণত করে থাকো। আমি বিশ্বাস করি যে এই ভুলটি তোমাদের এই আগামী সোমবারের পরীক্ষা অন্ততপক্ষে হবে না। সেটি হলো যে ম্যাট্রিক্সে যখন তুমি এই নির্ণায়কের মান বের করতে যাও তখন কিন্তু আমরা এই যে ম্যাট্রিক্সের যে চিহ্নটি আছে এটা হলো আমরা জানি এই বন্ধনী ব্যবহার করি, নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু আমরা এই বন্ধনী ব্যবহার করব। সেই ক্ষেত্রে কিন্তু ছাত্ররা যে কাজটি করে নির্ণায়ক করতে গিয়েও কিন্তু তোমরা ম্যাট্রিক্সের সাইন ব্যবহার করো। এটি কিন্তু একটি মারাত্মক ভুল। মনে রাখবে যেটা যে নির্ণায়ক যখন তুমি বের করি, ম্যাট্রিক্সের যখন নির্ণায়কটি তুমি বের করতে যাচ্ছ তখন কিন্তু অবশ্যই তোমাকে নির্ণায়কের সাইন ব্যবহার করতে হবে। তাই আমরা যখন তুমি এরপরে তুমি যেই কাজটি করতে যাচ্ছ সেটা হলো যে আমরা এই প্রথমে আমি ইনভার্স ম্যাট্রিক্সের আমরা ওয়ার্কিং ফর্মুলাটা লিখে নিব খাতায়। দ্বিতীয়ত আমরা যে কাজটি করব সেটা হলো আমরা ম্যাট্রিক্সের তোমার এই নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মান বের করতে গিয়ে পরবর্তীতে আমরা কি করব, আমরা যেটা হলো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে গিয়ে ছাত্র একটি ভুল করে, সেটা হলো তোমার আমরা এখানে জানি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে গিয়ে যে আমার যে ভুক্তিগুলো রয়েছে সেই ভুক্তিগুলোর আমাকে কি করতে হবে, অনুরাশিগুলো অর্থাৎ তাদের সহগুণকগুলো বের করতে হবে। আমার 2 এর সহগুণক বের করব। তাহলে 2 এর সহগুণক যখন আমি বের করতে যাব তখন আমি দেখো যে এই 2 এর সহগুণক যখন আমরা বের করব তখন এই 2 এর সহগুণক কত, 0 3 9, এটা হলো 2 এর সহগুণক। এখন বিষয় হলো যে এটিকে যখন আমরা বের করতে যাব এখানে ছাত্র একটু ভুল করেন। সেই ভুলটা হলো সে 2 দিয়ে গুণ করেন না, 2 দিয়ে কিন্তু গুণ হবে না। গুণটা হবে যখন নির্ণায়কের মান তুমি বের করতে যাও তখন, কিন্তু সহগুণক বের করার সময় কিন্তু না। এখানে চিহ্ন ব্যবহার হবে, এটা প্লাস না মাইনাস। আমরা জানি এটা কোথায় আছে, 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে আছে।
সুতরাং 1 1 যোগ করলে কত হয় 2, সুতরাং এটি হবে প্লাস। যদি জোড় হয় তাহলে প্লাস, আর বেজোড় হলে কি হবে মাইনাস। এভাবে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে অতঃপর আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। অর্থাৎ তাহলে একটা ইনভার্স ম্যাট্রিক্স, আমি আবারও বলছি যে ম্যাট্রিক্স যদি পরীক্ষায় আসে এবং আসার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে ইনভার্স ম্যাট্রিক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা প্রথমেই তার ওয়ার্কিং ফর্মুলা লিখব। অর্থাৎ লিখব আমি এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। অতঃপর এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমরা বের করব, আর নির্ণায়কের মান বের করার পরে তার সহগুণকগুলো বের করব। সহগুণকগুলো বের করার পরে আমরা তার প্রথমে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অতঃপর ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো 4টি ভাগ কিন্তু এই অঙ্কের ভিতরে আছে প্রত্যেকটা সৃজনশীলে। আমি প্রথমে ভাগে তুমি এই ওয়ার্কিং ফর্মুলা লিখলে, আর দ্বিতীয় ভাগে তুমি নির্ণায়কের মান বের করলে, এরপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবে, সর্বশেষ তুমি ইনভার্স ম্যাট্রিক্স বের করবে। প্রতিটি ভাগের জন্য আলাদা আলাদা করে নাম্বার দেওয়া আছে 1 1 1 1 4। এখন প্রশ্ন হতে পারে, একজন ছাত্র অনুসারে প্রশ্ন করে, স্যার আমার যদি সব ঠিক থাকে, ইনভার্স ম্যাট্রিক্সের লাস্টে গিয়ে যদি আমি আনসারটা মিলাতে না পারি, তাহলে কি পরীক্ষায় আমি এই কোশ্চেনের আনসারে কি কোনো নাম্বার পাবো? অবশ্যই তুমি নাম্বার পাবে। ওই লাস্টের অংশে 1 তোমার বাদ যাবে, উপরের যে অংশটি তোমার আছে 3 নম্বর তুমি সেখানে অর্জন করবে। সুতরাং ওই যে রেজাল্ট না মিললেই, ফাইনালি রেজাল্ট না মিললেই যখন পরীক্ষার হল থেকে বের হও, কিংবা তোমার পাশের বন্ধু হয়তো বা কোনোভাবে তোমাকে একটু বলে এই রেজাল্টটা মিলছে না, তোমার মাথা খাবে না, পরীক্ষার হলে তুমি এটি মোটেই করবে না। এটি তোমার, তুমি নাম্বার পেয়ে যাবে, হয়তো 1 নম্বর তোমার বাদ যাবে, 3 নম্বর তুমি পাবে। এই হলো আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের বিষয়। এরপরে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের এখানে আরেকটা বিষয় আছে যে নির্ণায়ক যেটা রয়েছে। এখন নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু অনেকেই আমাদের কাছে নির্ণায়কের বলে যে স্যার নির্ণায়ক ছাড়া কিন্তু ম্যাট্রিক্সের কোশ্চেন পরীক্ষা আসে। হ্যাঁ, আসলে ভালো, কিন্তু তারপরে কিন্তু নির্ণায়ক আমাদেরকে করতে হবে। নির্ণায়ক সম্পর্কে একটু ধারণা আছে স্যার, নির্ণায়কের তো অনেক অঙ্কগুলো বড় বড় অঙ্ক, প্রমাণ মিলানো খুব কষ্ট হয়ে যায়। এক্ষেত্রে একটা কথা মনে রাখবা যে নির্ণায়কের অঙ্কে হয়তো তুমি অনেকখানি করলা, তুমি এটি কলামের সাথে কলাম যোগ করলা, সারির সাথে সারি যোগ করলা, কিংবা বিয়োগ করলা, সর্বোপরি গিয়ে তুমি এই অঙ্কটির আনসার তোমার মিলে নাই, কিংবা উত্তর যেটা চেয়েছে সেটি হয়নি। কিন্তু তোমার উপরের অংশগুলো যদি তুমি সঠিকভাবে করে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তুমি আংশিক নাম্বার তুমি এখানে পেয়ে যাবে। তবে নির্ণায়কের যে অংশটিতে মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হলো নির্ণায়কের সমাধান। এই সমাধানের অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে। সমাধান হলো কি, আমরা জানি যে নির্ণায়কের সমাধানে আছে যে ক্যামার্স টুলের সাহায্যে সমাধান করতে হবে, এটি আমাদের কিন্তু পরীক্ষা আসবে। এটি মনে রাখতে, যদি পরীক্ষায় নির্ণায়ক আসে, এটি খুব ইম্পর্টেন্ট। এটি আমরা দেখি টেস্ট পেপারে দেখবা তুমি বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষা, নির্বাচনী পরীক্ষায়, একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষায় ক্যামার্স টুলের সাহায্যে কিন্তু এটি পরীক্ষা আসতে পারে। একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে যে কখনো যদি তোমাকে বলা হয় যে 3টা সমীকরণ জোট দিয়ে তোমাকে বলা হলো নির্ণায়কের সাহায্যে সমাধান করো, তারপরেও কিন্তু তোমাকে ক্যামার্স টুলের সাহায্যে সমাধান করতে হবে। আর যদি বলে সরাসরি তোমাকে বলে দেয় যে ক্যামার্স টুলের সাহায্যে সমাধান করো, তাহলে তো ওই পদ্ধতি তোমাকে যেতে হবে। এখানে অন্য কোনো প্রসেসে তুমি এই অঙ্কটি করতে পারবে না। আরেকটি বিষয় এখানে আমরা দেখি যে যখন এই সমাধানটা আসে, যে আমরা একটা সমাধানের অঙ্ক লিখিলাম যে x প্লাস ওয়াই 2z 3 x মাইনাস 5y z ইকুয়াল টু 8 twice x মাইনাস 8y প্লাস z ইকুয়াল টু 0। এই যে সমীকরণ জোটকে যখন তোমাকে সমাধান করতে বলা হবে ক্যামার্স টুলের সাহায্যে, কিংবা তোমাকে বলা হয় নির্ণায়কের সাহায্যে সমাধান করো, আমরা জানি যে ক্যামার্স টুলের সাহায্যে সমাধান করতে গেলে সেটা এক্স ওয়াই যেটার মান বের করার পরে লাস্টে গিয়ে যখন তুমি এর উত্তরটি লিখতে যাও, তখন কিন্তু ছাত্র অনেক ক্ষেত্রেই ভুল করে। তো মনে রাখবে যে উত্তরটি লেখার সময় যখন তুমি এক্স ওয়াইয়ের মান নির্ণয় করবে, এক্স ওয়াই জেড মনে করো এরকম মান আসলো, তখন তুমি ধরে নাও যেটা আসলো মনে করো 1 2 কিংবা 5, এরকম একটি মান তোমার আসলে এইভাবে লিখবে। কিন্তু এখানে অনেক ক্ষেত্রে ছাত্ররা কি করে, এই জায়গাটায় ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে ছাত্র যে কাজটি করে সেটা হলো এখানে সেকেন্ড ব্র্যাকেট দেয়, কিন্তু এভাবে উত্তরটি লিখবে না। সেই আকারে এটি লেখা যাবে না, সেটা আকারে লিখতে গেলে অন্যভাবে লিখতে হবে। এখানে তোমাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটা লেখা কিন্তু অ্যাবসলিউটলি তোমার ভুল প্রসেস, এটি মনে রাখবে। আর অথবা অত সমস্যা না যে আমরা সরাসরি এক্সের মান
ওয়াইয়ের মান এবং জেটের মান নির্ণয় করে ফেলতে পারি। আর এই অঙ্কটি হলো কি না তা কিন্তু আমি পরীক্ষার হলে কিন্তু খুব সহজেই তোমাকে টেস্ট করে ফেলতে পারি, তুমি করতে পারো। মাত্র 30 সেকেন্ডে তুমি বলে দিতে পারো তোমার এই অঙ্কটি হয়েছে কিনা। এক্স ওয়াই জেটের মান তুমি যে কোনো একটা সমীকরণে, হয় 1 নম্বর কিংবা 2 নম্বর কিংবা 3 নম্বর, যে কোনো একটি সমীকরণে তুমি বসিয়ে দাও। যদি তার বাম পক্ষ আর ডান পক্ষ মিলে যায় তাহলে অঙ্কটি হয়েছে। আর যদি ওখানে কোনো মানে অঙ্কটির সঠিক আনসার তুমি বের করতে না পারো তাহলে তার বাম পক্ষ ডান পক্ষ মিলবে না। এটাকে তোমাকে শুদ্ধি পরীক্ষা বলা হয়, সেটিও তুমি করে নিতে পারো। তাহলে আমাদের এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই অধ্যায়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায়। আমি যেটা তোমাদেরকে বললাম যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে যে ধরনের কোশ্চেন তোমাকে পরীক্ষা আসতে পারে, যে তোমরা শুরুতে যেটি করবে সেটি হলো যে এই সংজ্ঞাগুলোকে ভালো মতো তুমি পড়বে। দ্বিতীয়ত ম্যাট্রিক্সের গুণ এবং অভেদ ম্যাট্রিক্স দিয়ে অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে অঙ্ক, এটিকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স খুব বেশি করে ইনভার্স ম্যাট্রিক্স তুমি পড়বে, খুব বেশি করে পড়বে। এবং এরপরে নির্ণায়ক তো আছে, নির্ণায়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটা হলো নির্ণায়কের সাহায্যে সমাধান, অর্থাৎ ক্যামার্স টুলের পদ্ধতিতে এই সমাধান করতে হবে। এই হলো ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। আমি আবারও বলছি যে একটা অংশ কিন্তু এমন হতে পারে যে আমাদের এই ক অংশে কিন্তু ম্যাট্রিক্স না থেকে তার অন্য চ্যাপ্টার থেকে কোশ্চেন হতে পারে, এটি তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই হলো তোমার ম্যাট্রিক্স এবং নির্ণায়কের বিষয়টি। আমাদের এটি গেল ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এরপরে আমরা আছে আমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় আছে ভেক্টর। আমরা এই প্রসঙ্গে আমরা ভেক্টর নিয়ে একটু আলোচনা করি। ভেক্টর অবশ্য তোমরা এই অধ্যায়টি আমরা জানি যে ভেক্টর প্রত্যেকটা ছাত্রছাত্রী ভেক্টরকে খুব তারা এনজয় করে, তারা ভালো মতো পারে, কারণ এটি তোমার পদার্থ বিজ্ঞানে তোমরা অনেক ভালোভাবে ভেক্টর করেছ। তারপরেও এই ভেক্টরের এখানে যে গণিতের উচ্চতর গণিতের যে ভেক্টরটি রয়েছে সেখানে আমরা অনেক ছাত্র বলে থাকে যে স্যার ভেক্টর থেকে তো সাধারণত সৃজনশীল কোশ্চেন পরীক্ষা হয় না। হ্যাঁ, আমরা অবশ্য অতীত ইতিহাস আমরা তাই দেখেছি, হ্যাঁ, কিন্তু হয় না এই কথাটা বলা ঠিক না। কারণ কোন অধ্যায় থেকে কোশ্চেন সৃজনশীল হবে আর কোন অধ্যায় থেকে হবে না এই বিষয়টি কিন্তু আমাদের কোথাও লেখা নেই। এক বছর এক চ্যাপ্টার থেকে হয় নাই, পরের বছর সেই অধ্যায় থেকে কোশ্চেন হবে। তাই ভেক্টর থেকে কোশ্চেন সর্বোপরি একটি কথা তোমাকে মনে রাখতে হবে, কোন একটি অধ্যায় থেকে সৃজনশীল কোশ্চেন হোক কিংবা না হোক সে অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ বহু নির্বাচনী কোশ্চেন কিন্তু পরীক্ষায় হবে। এটি আমাদের স্পষ্টত ইনস্ট্রাকশনে বলা আছে। 10টি অধ্যায় আছে, 10টি অধ্যায় থেকে 25টি এমসিকিউ হবে, সকল অধ্যায় থেকে এমসিকিউ কোশ্চেন করতে হবে। তার মানে কি কমপক্ষে দুটি কোশ্চেন কিন্তু একটি অধ্যায় থেকে থাকবেই। তাই ভেক্টর থেকে যদি সিকিউ নাও আসে তাহলে ভেক্টর থেকে এমসিকিউ 2টা আসবেই, 3টাও আসতে পারে। তাই কোনোভাবেই কিন্তু ভেক্টরকে আমরা হালকাভাবে আমরা নিতে পারি না। তাই ভেক্টর আমাদেরকে পড়তে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভেক্টরের যে বিষয়টি সাধারণত আমরা লক্ষ্য করি পরীক্ষায় ছাত্ররা যে ভুলগুলো সাধারণত ভেক্টরের ক্ষেত্রে করে থাকে, যে তারা আমরা জানি ভেক্টরের এখানে যে বিষয়টি তোমাকে সবচেয়ে বেশি নজর দিতে হবে যে ভেক্টরের একটি ভেক্টর এর উপর আরেকটি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করা, একটি ভেক্টর বরাবর আরেকটি ভেক্টরের উপাংশ নির্ণয় করা, এই দুটি বিষয় আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে ভেক্টরের আরও কিছু জিনিস রয়েছে, যে 3টা ভেক্টর একই তলে অবস্থান করলে কি হবে, লম্ব একক ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করব। আরেকটি বিষয় ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হলো যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা। এটি তুমি দেখবে যে বিভিন্ন জায়গায় টেস্ট পেপারের অনেক জায়গায় পরীক্ষা আসে সাধারণত। তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2.2 অংশেই অধ্যায়টি বেশি করে রয়েছে। তাহলে ভেক্টরের আমরা কি ভুলগুলো সাধারণত করে থাকি সেটা হলো আমরা লক্ষ্য করি যে যখন তোমাকে দুইটা ভেক্টর তোমাকে দেওয়া থাকে, সাপোজ এখানে একটি ভেক্টর তোমার দেওয়া হলো এ একটি ভেক্টর 2i প্লাস এই দুটি ভেক্টর যখন তোমাকে দেওয়া থাকবে, যে বলা হবে এই যে উদ্দীপক দেওয়া থাকলো যে আমাদের যে কোনো একটি অঙ্কে এ একটি ভেক্টর বি একটি ভেক্টর, এই উদ্দীপকটা দেওয়া থাকলো। এখন এখানে আমাকে বিভিন্নভাবে এই উদ্দীপককে কেন্দ্র করে প্রশ্ন হতে পারে। এক হতে পারে যে ভেক্টরের বলা হতে পারে দুটি ভেক্টর দেওয়া আছে তার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এখন দেখো, আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমার এই দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতায় যে ছাত্ররা যে কাজটি করে থাকে, যে ভেক্টর চ্যাপ্টারটিকে তারা সহজ মনে করে কিন্তু এখানে তারা ভুল করে।
ভুলটা কীরকম, তুমি মনে করো যে আমাদের যখন তোমাকে বলা হবে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তখন আমরা জানি যে শুরুতে তোমার এই থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি বাই এ বি, এই মানটি তোমার নির্ণয় করো। তো শুরুতে যে কাজটি তোমাকে করতে হবে, আমি যে কথাটি ম্যাট্রিক্স এবং নির্ণায়কে বলে এসেছি, সেটি হলো যে আমরা কোনো সৃজনশীল কোশ্চেনে যখন আমরা দেখব যে যেই আমাকে কোশ্চেনটি করা হয়েছে সেখানে যদি কোনো আমাদের ওয়ার্কিং ফর্মুলা থাকে, আমরা আগে সেই ফর্মুলাটি লিখে নিব। এই দেখো আমি লিখেছি থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি বাই এ বি। এখন এটি লিখলেই কিন্তু তোমার শুরুটা হয়ে গেল, তুমি 1 নম্বর এখানে অর্জন করে ফেলতে পারলে। দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে চাই, আমি বলেছি এরপরে পার্ট বাই পার্ট আমরা এটি করব। আমরা শুরুতে যেটা করলাম, এখানে আমরা এটা লেখার পরে আমরা প্রথমে এ ডট বি নির্ণয় করব। এখন ছাত্ররা যখন এ ডট বি নির্ণয় করতে যায়, তখন এই মাঝখানে এই ডটটি দেয় না ছাত্ররা। আমরা অনেক খাতায় আমি লক্ষ্য করি, আমার কলেজের ছাত্রদের খাতায় লক্ষ্য করি, বোর্ড পরীক্ষার খাতায় লক্ষ্য করেছি, তার অঙ্কের সব জায়গায় ঠিক আছে, সে মাঝখানে ডট দেয়নি। মনে রাখবে এই ভেক্টরে কিন্তু এই ডট চিহ্ন তুমি না দিলে এখানে কিন্তু নম্বর কাটা যাবে। এই কথাটি তোমাকে স্মরণ রাখতে হবে, এটা কিন্তু ভুলে যাওয়া চলবে না। তাহলে এটি প্রথমে তুমি এ ডট বি নির্ণয় করবা, এরপরে তুমি আলাদাভাবে এ এর মান বের করবে, বি এর মান বের করবে, অতঃপর তুমি এই ওয়ার্কিং ফর্মুলাতে থেকে থিটার মান বের করে দেবে, কজ ইনভার্স এ ডট বি বাই এ বিতে তুমি বসিয়ে দেবে। এভাবে তুমি, আমি আবারও বলতেছি যে এভাবে আমরা পার্ট বাই পার্ট এই প্রবলেমগুলোকে সলভ করতে চাই। তাহলে এখন এখানে একটা ভেক্টরে তোমাকে বলা হতে পারে যে ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এরপরে যে অংশটি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটি হলো যে তোমাকে বলা হতে পারে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তখন এখানে কিন্তু ছাত্ররা একটি ভুল করতে যায়। তোমরা জানো যে একটি ভেক্টরে যখন তুমি অভিক্ষেপ নির্ণয় করতে যাবে, তখন আমরা জানি যে এই ভেক্টর দুটির ডট গুণনকে যার উপর তুমি অভিক্ষেপ বের করবে তার মান দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। মনে করো তুমি এর উপর, তোমাকে প্রশ্নে বলা হয়েছে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো, তখন আমরা এ ডট বি বাই এ। এখানে ছাত্র ভুল করে যে নিচে কে হবে, নিচে কি এ হবে না নিচে বি হবে। এখানে মনে রাখার সহজ রাস্তা হলো যার উপর আমাকে অভিক্ষেপ বের করতে বলা হবে তার মান দ্বারা তাকে ভাগ করতে হবে। যদি এর উপর বলে এ দ্বারা আর বি এর উপর বললে বি দ্বারা তার মান ভাগ করতে হবে। এই এ ডট বি বাই এ। ঠিক একই যদি বলা হয় যে বি এর উপর এর অভিক্ষেপ নির্ণয় করো, তাহলে আমরা কি করব, এ ডট বি বাই বি হয়ে গেল। আর যখন এই ভেক্টরই তোমাকে বলা হবে যে এ বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করো বা অংশক নির্ণয় করো, তাহলে একটা ভেক্টরের উপাংশ যখন নির্ণয় করতে বলা হয়, আমরা সবাই জানি তার অভিক্ষেপ কিন্তু আমাদের আগে লাগবে। অভিক্ষেপের মান বের করে জাস্ট যে ভেক্টর বরাবর তুমি উপাংশ বের করতে আমরা চাই, সে ভেক্টরের একটি একক ভেক্টর দ্বারা তাকে কি করতে হবে, গুণ করতে হবে। এখানে মনে রাখতে হবে, তোমরা এটি ভালো মতো পারো, ফিজিক্সে পড়েছো যে অভিক্ষেপ একটি স্কেলার রাশি, কিন্তু উপাংশ কিন্তু একটি ভেক্টর রাশি। এই জায়গাটা কিন্তু ছাত্ররা ভুল করে। এখানে অনেকের একটি ধারণা থাকে যে স্যার আমরা এই কারণ উপাংশের মানে কিন্তু অভিক্ষেপ। এখানে কখনো কখনো কিন্তু আমরা কোশ্চেনে দেখি যে কখনো কখনো প্রশ্নকর্তা এইভাবে প্রশ্ন করেন যে এই ভেক্টরটির উপাংশের মান নির্ণয় করো। যখন তোমাকে বলা হবে উপাংশের মান নির্ণয় করো, তখন তার মানে কিন্তু অভিক্ষেপ নির্ণয় করতে বলা হয়েছে। এই বিষয়টি মনে রাখতে হবে। তাহলে এবং এই কথাটি আমি আবারও বলতেছি যে অভিক্ষেপ একটি স্কেলার রাশি, তার শুধু মান আছে, কিন্তু উপাংশ এটা কিন্তু একটি ভেক্টর রাশি। এই কথাটি মনে রাখবে তোমরা। তাহলে আমাদের মূল যে বিষয়টি, যে এখানে যে কোশ্চেনটি সবচেয়ে বেশি আমাদের জরুরি দরকার, যে একটি ভেক্টরের উপর আরেকটি ভেক্টর অভিক্ষেপ নির্ণয় কিংবা উপাংশ নির্ণয়, এটি আমাদেরকে জানতে হবে। দ্বিতীয়ত, এই যখন তোমাকে এই ভেক্টর, এই দুটি ভেক্টর দিয়ে আরেকটি প্রশ্ন হতে পারে, যে তোমরা জানো যে এই ভেক্টর দিয়ে আরও প্রশ্ন হতে পারে কীরকম, যে বলা হতে পারে এই ভেক্টর দুটি যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়, মানে ওদিকে তার ক্ষেত্রফল কত।
এই ধরনের কোশ্চেন তোমাদের আছে যে এদের ক্রস গুণফল বের করে তার মান বের করতে হবে। সেই ক্ষেত্রেও আমরা ওই সূত্রটিকে আগে লিখে নিব যে সামান্তরিকের ক্ষেত্রফল কে মডুলাস অফ এ ক্রস বি, এটাকে লিখে নিব। এটা লিখে নিব, তারপর এটির আমি ক্রস গুণফল বের করব, এরপরে তার পরম মান বের করব। এরপরে ভেক্টর আছে যে দুইটা ভেক্টর যদি একই তলে অবস্থান করে তাদের উপর লম্ব একক ভেক্টর, সেই লম্ব একক ভেক্টরের ক্ষেত্রেও তুমি ঠিক এখানে মনে রাখবে যে আমরা আগে ওয়ার্কিং ফর্মুলাটা লিখব, তারপর এই ভেক্টর দুটির ক্রস গুণফল বের করব, অতঃপর তার মান বের করব, তারপরে ওয়ার্কিং ফর্মুলায় বসিয়ে দেব, অঙ্ক হয়ে যাবে। আরেকটা জিনিস আছে ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তিনটা ভেক্টর যদি একই তলে অবস্থান করে তাহলে কি হবে, এই কোশ্চেনটিও কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট। তাহলে ভেক্টর থেকে যে বিষয়টির প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব তুমি দিবে যে অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, অভিক্ষেপ উপাংশ, সামান্তরিকের ক্ষেত্রফল, এবং এরপরে যেটা হলো যে দুটি ভেক্টর একই তলে অবস্থান করলে তাতে লম্ব একক ভেক্টর কিংবা তিনটা ভেক্টর একই তলে অবস্থান করলে হ্যাঁ তার মান কি হবে, অজানা রাশির মান কি হবে সেটা বের করতে হবে। আর ভেক্টর থেকে আমাদের এমসিকিউ তো কোশ্চেন দুটি হবেই, এই জায়গাটাও কিন্তু তোমরা লক্ষ্য রাখবে যে এখানে যেন তোমার ভুল না হয়ে যায়। আরেকটা জিনিস আমরা ছাত্র অনেক সময় লক্ষ্য করি যে তোমার এখানে এ ভেক্টরটি আছে, এখন তোমাকে বলা হয়েছে যে এই ভেক্টরটির মান কত, তা আমরা কিন্তু এখানে একটা ভুল তোমার করে থাকি যে এই ভেক্টরটির মান নির্ণয় করার সময় 2² প্লাস 3² এটা -1 হোল স্কয়ার, এই তো। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কাজটি হয়, ছাত্ররা যে ভুলটি করে এই জায়গাটিতে সে -1 হোল স্কয়ার লেখে না, এখানে কিন্তু ভুলটা তোমরা অনেকেই করে থাকো, যে কারণে কিন্তু পরবর্তী অঙ্কের যে পরবর্তী যে অংশ আছে সেই অংশ কিন্তু আমরা সঠিকভাবে আমরা আনসার করতে পারি না। তাই তোমাকে মনে রাখতে হবে এটা -1 হোল স্কয়ার এই মান নির্ণয়ের সময়, এটি মনে রাখবে। এরপরে আরেকটা জিনিস এখানে ভেক্টর থেকে আছে, দুটি ভেক্টরের কখন লম্ব হবে, যে দুটি ভেক্টর দেওয়া আছে এই দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে একটি অজানা রাশির কথা বলা আছে, এর মান কত। সেক্ষেত্রে আমরা জানি যে দুটি ভেক্টরের ডট গুণফল কি হবে, 0 হবে। সেক্ষেত্রে কিন্তু সরাসরি না করে আমরা ডট গুণফলটাকে বের করব, কারণ মনে রাখতে হবে যখন এই ধরনের একটি কোশ্চেন থাকবে তোমার ক অংশে জ্ঞানমূলকে, সেখানে কিন্তু 2 নম্বর আছে পরীক্ষায়, তাই আমাকে সূত্রটি আগে লিখে এরপরের অংশে আমি সমাধান করতে যাব। এই হলো ভেক্টর নিয়ে আমাদের আলোচনা। আমরা আশা করি যে ভেক্টরে আমি যা যা তোমাদেরকে এখানে উপস্থাপন করলাম পরীক্ষায় এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় হবে। এরপরে আমাদের একটি বড় অধ্যায় রয়েছে পরীক্ষার জন্য, সরল রেখা। সরল রেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি অধ্যায় এবং এটি সাধারণত পরীক্ষায় প্রতি বছরই এটি পরীক্ষায় আসে এবং আসবে, এটি তোমরা জানো যে সরল রেখার সাথে আরেকটি চ্যাপ্টার আছে সংশ্লিষ্ট বৃত্ত। কখনো কখনো এমন আমরা দেখেছি যে সরল রেখা এবং বৃত্ত যেটি আলাদা দুটি কোশ্চেন চলে আসে, কখনো কখনো আমরা দেখি যে সরল রেখা এবং বৃত্ত দুটি মিলে কোশ্চেন হয়। তাই ওই যে সরল রেখা ভালো মতো আমি পড়বো কিন্তু বৃত্তকে বাদ দিব, কিংবা বৃত্ত ভালো মতো করবো সরল রেখাকে বাদ দিব, এটি করা যাবে না। তুমি যেহেতু দীর্ঘদিন তুমি এই প্রস্তুতি নিয়েছো, সুতরাং আমরা দুইটা অংশই ভালো মতো পড়ার চেষ্টা করবো, সরল রেখা এবং বৃত্ত। সরল রেখা থেকে সাধারণত কী ধরনের কোশ্চেন পরীক্ষা আসে, আমরা সরল রেখা এই অধ্যায়টি তো একটু বড়, এখানে শুরুতে যেটা আমরা বলি যে এমসিকিউর যে বিষয়টি, সেখানে সরল রেখা থেকে মিনিমাম তোমাকে ওটা কি বলা হয় 2টা তো আসবেই, এবং সাধারণত 3টা এমসিকিউ পরীক্ষায় আসে সরল রেখার ক্ষেত্রে। এই সরল রেখার যে বিষয়টি সেটা হলো, আমরা বলতে চাই যে সরল রেখায় তোমার যে ধরনের এমসিকিউ পরীক্ষায় সাধারণত আসে সেটা হলো, যেমন আমাদের তোমাকে শুরুতেই 3.1 যেটি আছে যে একটা স্থানাঙ্ক দিয়ে তোমাকে বলা হবে এই কার্তেশীয় থেকে এটিকে পোলার স্থানাঙ্কে নাও, কিংবা পোলার থেকে তোমার কি করো কার্তেশীয়তে নাও, এই ধরনের একটি এমসিকিউ পরীক্ষায় এখানে আসবে। সরল রেখা থেকে তোমার এরপরে যে অংশটি রয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে তোমাকে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে তোমাকে বলা হবে যে এর ক্ষেত্রফল নিচের কোনটি। সর্বোপরি সরল রেখায় কিছু বেসিক বিষয় আছে, সেগুলো তোমাকে মনে রাখতেই হবে যে দুটি রেখা কখন পরস্পর লম্ব হয়, কখন পরস্পর সমান্তরাল হবে, এই বিষয়টি আমাদের সর্বদাই আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সরল রেখার
তোমার দুটি রেখার মধ্যবর্তী কোণ যেটা যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে দুটি রেখার মধ্যবর্তী কোণ tan θ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এই সূত্রটিকে কেন্দ্র করে আমি বলবো যে সিকিউ কোশ্চেন যেটা হবে সেটিকে, এই সূত্রটি খুব ইম্পর্টেন্ট একটি সূত্র, tan θ ইকুয়াল টু দুটি রেখার মধ্যবর্তী কোণ যে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটি খুব ইম্পর্টেন্ট, এটি তোমরা ভালো মতো পড়বে। এখান থেকেই তোমার লম্বের যে দুটো রেখা লম্ব কখন হবে, যখন তাদের ঢালদ্বয়ের গুণফল -1 হবে তখন লম্ব হবে, এবং যখন এই ঢালদ্বয় পরস্পর সমান হবে তখন তারা পরস্পর সমান্তরাল হবে। এই সূত্রটিকে কেন্দ্র করে আরেকটি কোশ্চেন তোমাদের এখানে আছে, তোমার সরল রেখাতে তুমি দেখবে যে একটা বিন্দু থেকে যখন তোমাকে বলা হলো যে 3, 2 বিন্দু থেকে তোমাকে একটা রেখা দেওয়া হলো 2x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, যে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, অনেক সময় পরীক্ষায় আসে, এটি বলে। এবং এর মধ্যবর্তী এই যে কোণ থিটা হলে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। বই আছে দেখবা যে দুটি রেখা এত বিন্দু দিয়ে যায় এবং তারা পরস্পর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে পরস্পরের সাথে, তাহলে এই রেখাটির সমীকরণ নির্ণয় করো, কিংবা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরকম অনেক প্রবলেম আমাদের আছে। এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আরেকটি জিনিস এখানে আমরা দেখি যে তোমার বলা হয় যে অনেক সময় ছাত্রদেরকে বলা হলো যে একটি রেখা তোমাকে 3x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0, একটা সরল রেখা তোমাকে দিয়ে আমরা দেখি অনেক সময় যে বলা হলো যে এই রেখাটির ঢাল নির্ণয় করো। তো রেখাটির ঢাল যখন তুমি নির্ণয় করবে, আমরা তো সহজ রাস্তা যে y ইকুয়াল টু mx প্লাস c, অর্থাৎ মাইনাস 2y মাইনাস 3x মাইনাস 1, y সমান 3/2x প্লাস r। এই সরল রেখাটির ঢাল হলো 3/2। কিন্তু তুমি দেখবে কখনো কখনো বলা হয় যে এই রেখাটির উপর লম্ব রেখার ঢাল নির্ণয় করো, তখন কিন্তু ছাত্ররা তাড়াহুড়া করে সে এই রেখাটির ঢালই নির্ণয় করতে যায়। কিন্তু তোমাকে কোশ্চেনে কিন্তু বলা হয়েছে, কোশ্চেনটি ভালো মতো তুমি পড়বে যখন তোমার এমসিকিউটা তোমার সামনে আসবে, তোমাকে কিন্তু কোশ্চেনে বলা হয়নি এই রেখাটির ঢাল নির্ণয় করো, তোমাকে বলা হয়েছে এই রেখাটির উপর লম্ব রেখার ঢাল নির্ণয় করো। তার মানে কি এই রেখাটির লম্ব রেখা তোমাকে নির্ণয় করতে হবে। সেই এই রেখাটির, এই সরল রেখাটির লম্ব রেখার সমীকরণ কি? 2x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0। এটার ঢাল তোমাকে নির্ণয় করতে হবে। সুতরাং এই রেখাটি, অর্থাৎ এই বিষয়টি আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি কিন্তু এই যখন কোশ্চেনটি তোমাকে দেওয়া হবে, তুমি কিন্তু উপরে হেডলাইনটা ভালো মতো পড়ে নিবে যে আসলেই আমাকে কি বলা হয়েছে, ঢাল নির্ণয় করো। এই সরল রেখার এই অধ্যায়টি, অর্থাৎ আমাদের যেটা আছে যে 3.5, 3.6, এটি খুব ইম্পর্টেন্ট। এবং এরপরে সরল রেখা যেটি সর্বশেষ যে অংশটি রয়েছে, আমরা জানি যে সরল রেখার দুটি রেখার যে মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডকের সমীকরণ, এই সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা সবাই পারি, কিন্তু সমদ্বিখণ্ডকের সমীকরণের শেষ অংশে যেটি রয়েছে যে দুটি রেখার যে সমদ্বিখণ্ডকের সমীকরণ, একটা হলো তোমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, একটা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। কোনটি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আর কোনটি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটি কিন্তু আমরা অনেকেই বের করি না। কিন্তু যখন তোমাকে বলা হবে কোশ্চেনে যে দুটি সরল রেখা দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে এই রেখা দুটির যে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো, তখন তো বলা হলো। কিন্তু যখন তোমাকে বলা হবে যে কোনটি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ সেটি বের করো, কিংবা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ সেটি বের করো, তাহলে আমাকে কিন্তু সেই পর্যন্ত যেতে হবে। এই বিষয়টি তোমাদেরকে মেমোরিতে রাখতে হবে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কিংবা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কীভাবে আমি বের করব। আর সরল রেখা থেকে আমরা আবার আমি বলি যে সরল রেখা থেকে কিন্তু আমাদের প্রশ্ন একটি হবেই। এখানে অনেকের একটি বিষয় থেকে যায় যে স্যার, যে আমাদের এই সরল রেখা চাপটা রেখে আমাদের ফিগার দিতে হবে কিনা, ছবি দিতে হবে কিনা, এই বিষয়টি কিন্তু আমরা অনেকের কাছে আমাদের থাকে। তো একটা কথা মনে রাখবে যে আমরা অনেক সময় ছাত্রদেরকে সর্বদাই বলে থাকি যে তোমাকে ছবি দিয়ে তুমি অঙ্কটি করবে, এর ফলে তোমার অঙ্কটি বুঝতে সুবিধা হবে, তোমার অঙ্কটি করতে সুবিধা হবে। হ্যাঁ, এই কথা সত্য, আমরা এটাকে ছাত্রদেরকে এই ছবি আঁকার প্র্যাকটিসটা তাদেরকে সর্বদাই করে থাকি। তো ছবি আঁকার ক্ষেত্রে একটি কথা মনে রাখবে যে আমরা যখন কোনো একটি অঙ্কের আমরা ফিগার অঙ্কন করতে যাই, তখন কিন্তু অঙ্কটি করতে সুবিধা হয়।
আর যখন আমি অঙ্কটিতে আমার ছবি না এঁকে করি তখন কিন্তু অঙ্কটি করতে কিছুটা আমার সমস্যা হয়। তবে ছবি যে তোমাকে অঙ্কে আঁকতেই হবে এমন কোনো কথা নেই। তুমি কোশ্চেন দেখেই বুঝে যাবে যে এই অঙ্কটিতে আমার ফিগার লাগবে কি লাগবে না। তুমি যদি তোমার বর্ণনায় যদি ছবির কথা উল্লেখ আসে তাহলে তুমি ছবি দিবে, তাহলে তুমি ছবি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ছবি যে দিতে হবে তোমাকে এমন কোনো কথা নেই। আর একটি কথা এখানে অনেক সময় থাকে যে সরল রেখা কিংবা বৃত্ততে কোনো উদ্দীপক কিন্তু উদ্দীপকের ছবি ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে ছাত্রদের একটি প্রশ্ন থেকে যায়, স্যার উদ্দীপকে যখন ছবিটি থাকে তখন আমরা কি সেই ছবিটাকে খাতার মধ্যে উঠাবো কিনা, অর্থাৎ সেখানে নতুন করে খাতার মধ্যে অঙ্কটি করবো কিনা, ছবিটা করবো কিনা উদ্দীপকটি, না সরাসরি কোশ্চেন দেখে আমরা আনসার শুরু করে দেবো। এক্ষেত্রে আমি বলবো যে এটি ডিপেন্ড করে তোমার সময়, হাতের সময় কতটুকু আছে। যদি তুমি ছবিটি খাতার মধ্যে উঠিয়ে অঙ্কটি করো সেক্ষেত্রে তোমার জন্যই ভালো, তুমি বারবার এটিকে দেখতে পারবে, কিংবা শিক্ষক যখন পরীক্ষা খাতা দেখবেন তখন কিন্তু তার জন্য সুবিধা। তবে আমাদের এই কথা বলা আছে যে উদ্দীপকের ছবি তুমি চাইলে পরীক্ষার খাতায় নাও উঠাতে পারো, তো উঠাইলে ভালো। আমরা চাই ছাত্র উঠাই দিলে সমতপক্ষে এটা শিক্ষক যখন খাতা দেখেন তখন তার জন্য সুবিধা। এই বিষয়টির প্রতি তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এটা তোমাকে কি চাওয়া হয়েছে। এই সরল লেখা আমি তোমাদেরকে, তাহলে সরল লেখার যে বিষয়টি আমরা তোমাদেরকে বললাম যে তুমি শুরুতে যেটা আছে কার্তেশীয় এবং স্থানাঙ্ক থেকে পোলার, স্থানাঙ্ক পোলার থেকে কার্তেশীয়, এটি খুব ইম্পর্টেন্ট। এটা একটি এমসিকিউ পরীক্ষা আসবে, সিকিউ পরীক্ষা আসতে পারে। দ্বিতীয়ত আমরা তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে বিষয়টি, মনে করো তোমাকে যখন একটি বলা হলো যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করো, তখন তুমি যদি এখানে সরাসরি সূত্র প্রয়োগ না করে তুমি শুরুতেই সূত্রটি লিখো, যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলের একটি সূত্র আছে, একটি ওয়ার্কিং ফর্মুলা আছে, তুমি লিখে তারপরে অঙ্কটি করো, তাহলে কিন্তু এক্সামিনার তোমার যে সূত্রটি তুমি লিখেছো সেটি যদি পারফেক্ট উপায়ে তুমি লিখতে পারো সেখানে কিন্তু তোমার জন্য নাম্বার বরাদ্দ থাকবে। এরপরে সরলরেখার পরবর্তীতে অধ্যায়গুলো যে সঞ্চার পদ আছে, সঞ্চার পদের পরে সরলরেখার যে কথাটি আমি তোমাকে বললাম যে মধ্যবর্তী কোণ, তারপরে পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, তারপরে দুটি রেখার মধ্যবিন্দুর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় এবং স্থূলকোণ ও সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক এবং সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। এই বিষয়গুলো তুমি সরলরেখার ক্ষেত্রে ভালো মতো পড়বে। আমরা আশা করি যে সরলরেখা থেকে তুমি একটি পূর্ণ কোশ্চেন তুমি পরীক্ষায় তুমি পাবে। এবং সরলরেখার পরে যেটা হলো বৃত্ত, এই বৃত্তর অংশটি কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এটি কিন্তু তোমরা অনেকেই ভাবো যে বৃত্ত এবং সরলরেখা মিলে, এই দুটি মিলে স্যার একটা কোশ্চেন হবে কিংবা দুটি হতো না। তোমরা দেখবে যে বৃত্ত সরলরেখা থেকে এমন হতে পারে যে দুটি আলাদা পৃথক কোশ্চেন হতে পারে। বৃত্ত থেকে তো তোমার যেটি আমাদের আছে যে সিকিউ কোশ্চেন যেমন হবে এবং মিনিমাম দুটি এমসিকিউ কোশ্চেন তোমার হবে। বৃত্ত থেকে কিন্তু অনেক ধরনের এমসিকিউ কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, অনেক ধরনের কোশ্চেন এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। যেমন তুমি মনে করো যেটা হলো যে বৃত্তের যে আমাদের এমসিকিউগুলো আছে সেখানে শুরু থেকে বৃত্তের যে কাজগুলো তুমি করবে, যে বৃত্তের সাধারণ সমীকরণটাকে কেন্দ্র করে এমসিকিউ হবেই। বৃত্তের সাধারণ সমীকরণটা কি? x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আমরা জানি এটি হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এই সাধারণ সমীকরণটার যে বৈশিষ্ট্যগুলো, তোমার প্রথম কাজ হলো এটিকে ভালো মতো তোমাকে আগে পড়া। এই সাধারণ সমীকরণটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের অনেক ধরনের এমসিকিউ পরীক্ষা আসতে পারে। তোমরা জানো যে বৃত্তের সাধারণ সমীকরণের কেন্দ্র -g - f আমরা জানি, ব্যাসার্ধ √g² প্লাস f² - c। এই হলো বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ যখন তুমি জানো, তাহলে একটা বৃত্তের কী ধরনের এখানে এমসিকিউ পরীক্ষা হতে পারে। এটি নানা ধরনের এমসিকিউ পরীক্ষা হতে পারে। আমি তোমাকে একটি এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাই যে যখন তোমাকে বলা হলো যে একটা সমীকরণ তোমাকে দেওয়া হলো যে x² প্লাস ওয়াই স্কয়ার -4x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0, এটি একটি বৃত্তের সমীকরণ। তোমাকে বলা হলো এই বৃত্তের কেন্দ্র নির্ণয় করো, কেন্দ্র নিচের কোনটি, ক খ গ ঘ তোমাকে দিয়ে দেব। এখন তুমি যেই কাজটি করবে, সবার আগে যে কাজটি তোমাকে করতে হবে সেটি হলো
বৃত্তের সমীকরণটাকে সাধারণ সমীকরণে তোমাকে আগে নিতে হবে। সেই সাধারণ সমীকরণটাই তুমি যদি নাও, তাহলে সাধারণ সমীকরণ, এই সমীকরণটাকে নাও, তুমি সেভাবে আগে সাজাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 - 2x + 2 3/2 y + 1 = 0। এটি হলো বৃত্তের সাধারণ সমীকরণের আকার। তাহলে এখন জি এর মান কত? জি এর মান হলো -2 আর এফ কত? 3/2। তাহলে জি এর মান যখন -2 আর এফ যখন 3/2, তাহলে বৃত্তের কেন্দ্রটা কত হবে? কেন্দ্র হবে 2 - 3/2, কারণ ওখানে গিয়ে কিন্তু সে মাইনাস হয়ে যাবে। এখানে ছাত্ররা ভুল করে অনেকেই লিখে -2 3/2। না, তুমি সর্বদা মনে রাখবে যে বৃত্তের যখন তুমি বৃত্তের সমীকরণটা দেওয়া থাকবে, তার কেন্দ্র বের করতে বলুক, তার তোমার ব্যাসার্ধ বের করতে বলুক, কিংবা সে এক্স অক্ষ থেকে কী পরিমাণ অংশ কর্তন করেছে তা বের করতে বলুক, ওয়াই অক্ষ থেকে কী পরিমাণ অংশ কর্তন করছে তা বের করতে বলুক, সর্বদা তুমি এই সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণ আকারে তোমাকে নিয়ে আসতে হবে। তুমি যদি আনতে পারো, তাহলে এরপরে তুমি জি আর এফ এর মান বের করে তুমি কেন্দ্র বের। আমরা দেখি অনেকে এই ভুলটি করে। আরেকটি বিষয়, যখন যে এই বৃত্তটাই এখানে 2, এখানে 2 আছে, এই জিনিসটা তুমি অনেকে লক্ষ্যই করো না যে বৃত্তের সাধারণ সমীকরণে যখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু 1, তাহলে আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, আমি সবার আগে লক্ষ্য করব যে এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ আছে কিনা। যদি থেকে থাকে, তাহলে সবার আগে কাজ হবে সেই সহগ দিয়ে ভাগ করে দেওয়া। সে দিয়ে আগে ভাগ করে দিব আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x + 3/2y + ½ এটাকে আগে সবার আগে এই কাজটি করতে হবে। আমরা আগে ভাগ করে দিয়ে তারপরে এটি সাধারণ সমীকরণ আকারে নিব। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। তাহলে বৃত্তের কে এখান থেকে এমসিকিউ পরীক্ষা হবেই। কী ধরনের এমসিকিউ পরীক্ষা হবে আমরা আমাদেরকে আবারও বলি যে এখানে এটি যেটা হলো যে শুরুতে আমরা দেখব যে সাধারণ সমীকরণ আকারে সে আসে কিনা। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ যদি থাকে, তা দিয়ে আগে আমরা ভাগ করে দেবো। ভাগ করে দিয়ে আমরা কি বলা হয় যে এরপরে আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার + 2gx + 2fy + c = 0 এই আকারে আমি প্রকাশ করব। আমরা এটাকে করব। এরপরে বৃত্তের, তোমরা জানো যে বৃত্তের আরেকটি আছে যে কখন কখন তোমাকে পরীক্ষা আসতে পারে। বৃত্তের স্পর্শ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ হতে পারে। বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শকের সমীকরণ, হ্যাঁ, কোনো বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য, এই সূত্রগুলো আমরা জানি। এবং বৃত্তের আরেকটা বিষয় আছে যে বৃত্তের দ্বিতীয় অধ্যায়তে যে অর্থাৎ 4.2 যে অংশটি আছে, সেই অংশটিতে কিন্তু তোমরা দেখবে যে ওখানে মোটামুটি 3-4 ধরনের অঙ্ক পরীক্ষা আছে। সেটা হলো যে একটা রেখা কখন বৃত্তের স্পর্শক হবে, হ্যাঁ, এবং এটাকে কেন্দ্র করে পরীক্ষায় অঙ্ক আসে। যেমন আমরা জানি যে এটা একটা সার্কেল। এখন এখানে কিন্তু এটা কিন্তু একটি রেখা, এটি একটি রেখা, কিন্তু এটি কিন্তু বৃত্তের একটি স্পর্শক। এখন আমরা জানি যে একটি রেখা কখন একটি বৃত্তের স্পর্শক হয়। এটি আমরা সবাই জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে সেই রেখাটি হবে বৃত্তের একটি স্পর্শক। এটি আমরা সবাই জানি। একে কেন্দ্র করে অনেক ধরনের অঙ্ক আছে যে এই রেখাটি এই বৃত্তের স্পর্শক হলে এত এর মান কত। এই ধরনের অঙ্ক তুমি পরীক্ষায় বেশি বেশি করবে। এবং বৃত্ত থেকে তোমাকে যেটা আছে যে বৃত্তের মূল বিন্দু থেকে রেখার উপর বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ কত। তারপরে আরেক ধরনের প্রবলেম বৃত্তের ভিতরে আছে। তুমি দেখবে যে একটা বৃত্ত দেওয়া থাকলো, একটা বৃত্ত তোমাকে দেওয়া থাকবে এবং বলা হবে এরকম যে এই একটা বৃত্ত তোমাকে দেওয়া হলো। এখন এই বৃত্তের কেন্দ্র হলো 0 0। তোমাকে বলা হয়েছে যে এই রেখা, এই যে এবি যে বৃত্তের যে জ্যাটি আছে তার এই বিন্দুতে অর্থাৎ -2 3 এই বিন্দুতে তার সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তখন আমরা তো এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসে। এবং এই থেকে একটা কথা বলি যে তোমাকে এই ধরনের অনেক অঙ্ক তোমার বইয়ের ভিতরে আছে, ভাষায় প্রকাশ করা আছে, কিন্তু তোমাকে পরীক্ষায় কিন্তু এরকম একটি ছবি একটি উদ্দীপক হয়ে যেতে পারে। কিচ্ছু না, এখানে তোমাকে বলা হয়েছে যে এই ওডি তোমার, এটা হলো তোমার এবি এর মধ্যবিন্দু। তোমাকে বলা হলো যে এবি জের সমীকরণ নির্ণয় করো। সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই যে বইয়ের যে প্রবলেমগুলো আছে তাকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের প্রবলেম পরীক্ষায় হবে যে বৃত্তের। হ্যাঁ, তাহলে এই আমাদের যে বিষয়টি সেটা হলো যে
এই বৃত্তের ক্ষেত্রে এটাকে খুব তোমাকে সিরিয়াসলি তোমাকে নিতে হবে, কারণ বৃত্তের অধ্যায় আমাদের খুব ইম্পর্টেন্ট। এবং আগের অধ্যায় যেটি 4.2 আছে সেখানে বৃত্তের অনেক ধরনের সমস্যা আছে, তোমরা দেখবে, সেটাও তোমার পড়বে। এই বৃত্তের পরে আমাদের যেটা আসে বিন্যাস ও সমাবেশ, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, এটিও কিন্তু আমাদের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অনেক সময় দেখা যায় যে বিন্যাস সমাবেশের সাথে ফাংশনকে মিলিয়ে দিয়েছে, কিংবা বিন্যাস সমাবেশের কোনো একটি অংশ ক অংশটা তোমাকে ম্যাট্রিক্স নির্ণায়কের সাথে ক অংশে দিয়ে দিয়েছে। তাই বিন্যাস সমাবেশকে যদি এখন আমি বলি, অনেকেই বলে স্যার বিন্যাস সমাবেশ অধ্যায়টি না করলে হয় না, না, বিন্যাস সমাবেশ অধ্যায়টি না করলে চলবে না। বিন্যাস সমাবেশে কি, বিন্যাস যে অংশটি আছে সেই অংশটিতে তোমাকে মনে রাখতে হবে যে বিন্যাসের 3 ধরনের অঙ্ক তোমার জন্য জরুরি। একটা হলো যে তোমাকে তুমি মনে করো যে বিন্যাসের ক্ষেত্রে তোমাকে কখন একটি শব্দ দিয়ে তুমি ধরে নাও ইম্পিরিয়াল, কিংবা এখন এই যে শব্দটি তোমাকে দেওয়া হয়েছে, এখন এটা থেকে নানাবিধ প্রশ্ন তোমাকে পরীক্ষায় আসতে পারে। তোমাকে বলা হতে পারে যে ইম্পিরিয়াল শব্দটির সবগুলো বর্ণকে একত্র নিয়ে কত প্রকারে সাজানো যায়। কখনো তোমাকে প্রশ্ন হতে পারে এর যে স্বরবর্ণগুলো আছে তাদেরকে একসাথে না রেখে কত প্রকারে সাজানো যায়। কখনো আসতে পারে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত প্রকারে সাজানো যায়। কখনো পরীক্ষা আসতে পারে যে এই ইম্পিরিয়াল শব্দটির আই শুরুতে, অর্থাৎ এম শুরুতে এবং এ শেষে রেখে এই শব্দটিকে কত প্রকারে সাজানো যায়। এই টাইপের প্রশ্ন আসবে পরীক্ষায়। অথবা আরেক ধরনের কোশ্চেন তোমার এই বিন্যাসে আছে, সেটা কি তোমাদের নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের অনেক সময় অনেকগুলো ডিজিট দেওয়া থাকে, যে আমাদের এখানে মনে করো 5, 6, 3, 2, 0, এই 5টি অঙ্ক আমাদের সামনে দেওয়া থাকে। সেখানে অনেক সময় বলা থাকে যে এই 5টি অঙ্ক থেকে 5টি অঙ্ককে নিয়ে কোনো অঙ্ককে একের অধিক ব্যবহার করা যাবে না, কতগুলো সংখ্যা গঠন করা যায়। কিংবা কখনো বলে কতগুলো জোড় সংখ্যা গঠন করা যাবে, কখনো বলে কতগুলো বেজোড় সংখ্যা গঠন করা যাবে। তাহলে বিন্যাস থেকে তুমি এই কটা জিনিসকে ভালো মতো আমরা চর্চা করব আগে। সামনের যে দিনটি আছে সেটি হলো যে 1 নম্বরে হলো যেটা যে আমরা তোমার একটি শব্দ দিয়ে সেখানে আমরা দেখব যে কি কতভাবে এটিকে যে স্বরবর্ণগুলো একত্রে রেখে, স্বরবর্ণকে একত্রে না রেখে, তারপরে স্বরবর্ণগুলো সবগুলোকে নিয়ে তারপরে আমরা দেখব যে কোনো একটা শব্দকে ফিক্স করে দেওয়া হয়েছে, আবার কতগুলো সংখ্যা দেওয়া থাকবে, ডিজিট দেওয়া থাকবে, অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কগুলো কতগুলো অঙ্ক দেওয়া থাকলে সেগুলোকে সেখান থেকে কতগুলো জোড় সংখ্যা গঠন করা যায়, কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যায়, সেই বিষয় এই 3টা জিনিসকে আমরা ফলো করব এই বিন্যাস এবং বিন্যাসের ক্ষেত্রে। পরবর্তীতে সমাবেশের অঙ্ক তো 2 ধরনের অঙ্ক রয়েছে। একটা হলো তোমার সমাবেশে যে বিভিন্ন ধরনের তোমরা জানো যে কমিটি গঠন করা, দেখেছো তোমরা, এটাকে বলা হয়। তারপরে যানবাহনের যে অঙ্কগুলো রয়েছে, যাতায়াতের যে অঙ্কগুলো রয়েছে, আর কিছু শব্দ ওয়ার্ড দেওয়া থাকবে, সেখানে সমাবেশ তৈরি করা। এই বিন্যাস সমাবেশের এর বাইরে কিন্তু খুব বেশি একটা বিন্যাস সমাবেশে যাওয়ার আমাদের সুযোগ নেই। সুতরাং আমি মনে করি যে তোমরা সমাবেশে গিয়ে যে কমিটির যে অঙ্কগুলো বইয়ের ভিতরে আছে না, যে তুমি একটি স্কুলে, একটি কলেজে কোনো একটি বার্ষিক প্রতিযোগিতায় কোনো কমিটি গঠন করবে, কিংবা একটি পরীক্ষায় তুমি কতভাবে উত্তর দিতে পারো। তারপরে যে মাইক্রোবাস করে আমরা বন্ধুরা 2টা মাইক্রোবাসে যাব, 9 জন আমরা আছি, এই ধরনের। তারপরে আরও কিছু অঙ্ক আছে সেখানে যে তোমার একটি বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো। এই ধরনের ক্ষেত্রে তোমার এই আমাদের কি বলা হয় বিন্যাস এবং সমাবেশে তোমার খুব গুরুত্ব সহকারে এই অধ্যায়টি তোমাকে পড়তে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হলো যে এই বিন্যাস সমাবেশের আরেকটি বিষয়, যে এখানে কিছু ছোটো ছোটো বিষয় আছে, যেমন এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট হয়। যেমন তোমাদের মনে আছে যে মুক্তার মালা দিয়ে, হ্যাঁ, আমরা বলি না যে যদি তোমাকে 8টা তোমাকে মুক্তা দেওয়া হয় তাহলে যে কতগুলো তোমার মালা তৈরি করা যাবে। এই ধরনের অঙ্ক এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। বিশেষ করে আরেকটি অঙ্ক আছে যে তোমাদের বইও আছে যে মিস্টার এক্সের 6 জন বন্ধু আছে, সে তার বন্ধুদেরকে জন্মদিনের দাওয়াত দিতে চায়। কত উপায়ে এক বা একাধিক উপায়ে নিয়ন্ত্রণ করা যাবে। সেক্ষেত্রে আমরা যে সূত্রটিকে জানি, খুব সংক্ষিপ্ত একটি সূত্র, যে 2 টু দ্য পাওয়ার n-1। তুমি যদি এই সূত্রটি মনে রাখো তাহলে এটা কিন্তু খুব সহজে তোমার হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। তাহলে এখন এই বিন্যাসের এই বিষয়গুলো আমি আবার বলি, বিন্যাসের ক্ষেত্রে যে তুমি কখনো কখনো তোমাকে বিন্যাসের প্রথম অংশে সেটা হলো যে আমাদেরকে ওয়ার্ড দেওয়া থাকবে, সেখানে বলা হতে পারে যে বিভিন্ন ধরনের স্বরবর্ণগুলো একসাথে রেখে না রেখে, হ্যাঁ, কোনো একটি বর্ণকে শুরুতে রেখে কিংবা শেষে রেখে,
এরপরে তোমাকে বলা হতে পারে যে সমাবেশ থেকে, হ্যাঁ এই বিন্যাস সমাবেশ। তাহলে আমরা এই বিন্যাস সমাবেশের এই অংশটি আমরা শেষ করলাম এবং আমরা দেখলাম যে এখানে যে আমাদের টোটাল যে 10টি অধ্যায় রয়েছে, এই 10টি অধ্যায়ের আমরা প্রথম অর্থাৎ 5টি অধ্যায়কে নিয়ে আমরা তোমাদের আলোচনা করলাম। 1 নম্বরে হলো তোমার ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, সরল রেখা, বৃত্ত, বিন্যাস এবং সমাবেশ। সমাবেশ আমরা আশা করি যে এই অধ্যায়গুলো আমি যেভাবে আলোচনা করলাম, তোমরা যদি আগামী যে 3টি তোমাদের কাছে আছে সেখানে যদি তুমি এটিকে ভালো মতো লক্ষ্য করো, আমি যে পয়েন্টগুলো বলেছি, যেই চ্যাপ্টারগুলো তোমাদেরকে ভালো হবে ইনশাআল্লাহ। এবং এরপরে